সন্ধ্যা নামতে দিওয়ানবাড়ির আঙিনায় লাইটের আলো ঝকমগিয়ে পড়ল। গাড়ি থেকে নেমে এলেন রাইমা আর তার স্বামী সোহেল ইসলাম। দুজনের হাতে কয়েকটা ব্যাগ। বাড়ির ভেতরে তখন হালকা আলো জ্বলছে। রান্নাঘরে তখন কাজ করছে মালিহা। রাইমারা আসলেই সালমা দরজা খুলে দিল। ভেতরে পা দিতেই মালিয়া ছুটে এলো। মুখে হাসি নিয়ে বলো, আরে আপা এসে গেছো? রাইমা হেসে বলো, এই তো এলাম ভাবি, কেমন আছো? মালিয়ার চারপাশে তাকিয়ে জিজ্ঞেস করলো, মেহরাব কই? ওর তো একসাথে আসার কথা ছিল। রাইমা শান্ত গলায় উত্তর দিল, ও বলেছে একটু দেরি হবে, কিছু কাজ আছে নাকি অফিসের। মালিয়া কিছু বলতে গিয়েও থেমে আবার বলল, ওর তো কাজ শেষই হয় না। আচ্ছা আসুক ও। তখন সোহেল ইসলাম সোফায় বসে চুপচাপ চারপাশ দেখছিলেন। তা দেখে মালিয়া বলে উঠল, ভাই কেমন আছেন? সোহেল হালকা এসে উত্তর আর বলল, আমাদের কথা ছাড়েন ভাবি, তার জন্য আসলাম তাকে আগে নিয়ে আসেন তো, দেখি আমাদের মেহেরাবের বউ কেমন হয়েছে। তার প্রতিউত্তরে মাহিলা হাসলো আর ঘরের দিকে যেতে পথে বলে উঠল, ভাই আগে একটু দম তো নিন, তারপর না হয় দেখবেন। রুম ভরা ছেঁড়া আলো, জানালার পর্দা নরম বাতাসে দুলছে। নীল জামদানি শাড়িটা যেন নিজমের গায়ের সঙ্গে আষ্টে পিষ্টে লেপ্টে আছে। কিন্তু সে যতবারই ঘোমটা টানতে যায় ততবারই সেটা পিছলে পড়ে যায় মাথা থেকে। আর তার মুখে হালকা অস্বস্তি, যেন এই শ্বাস তার নয়, কেউ জোর করে পরিয়ে দিয়েছে, যেমনটা সত্যি করেছে মালিহা। একটু আগে হাসি মুখে শাড়ি পরিয়ে দিয়ে বলেছিল, সবাই আসবে, তুই কিন্তু চুপটি করে বসে থাকবি, দুষ্টুমি করলে কিন্তু রাগ করব। তখন নিজম শুধু মাথা নাড়িয়েছিল। এখন সে নিজম আয়নার সামনে বসে নিজের প্রতিবিম্বিকে দেখে বিরক্ত মুখে ফিসফিস করে বলল, এই শাড়িটা পরিয়ে তো দিল আম্মু, এইটুকু বাচ্চা আমি, এমন শাড়ি সামলাতে সম্ভব না, যদি উস্তা খাই। ভাবতে গাল ফুলিয়ে থাকলো। বিছানায় পা দোলাতে দোলাতে বসে থাকা রাদিয়া মিটমিটিয়ে হাসলো আর বলল, ভাবি জামদানিটা কিন্তু তোমার গায়ের সঙ্গে ভয়ঙ্কর মানিয়েছে। নিজুম কপাল কুঁচকে বলো, মানিয়েছে না মানিয়েছে তাই আই ডোন্ট কেয়ার আপু, কিন্তু আমার মনে হচ্ছে গরমের শ্বাস বন্ধ হয়ে যাবে। রাজিয়া ঠোঁট কামড়ে দুষ্টু হাসি দিয়ে বলো, গরম কয় পাচ্ছ তুমি? এইভাবে ঘোমটা সরিয়ে যদি এখন মেহেরাব ভাই দেখে ফেলে তখন তো। বলি রাজিয়া চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে ঢং করলো। নিজম রাজের কথা শুনে থেমে গেল। হাতের আঙুলে ঘোমটাটা পোস্ত তার চেপে ধরলো। গাল দুটো হালকা লালচে হয়ে উঠল বাতাসে। চুপ কর, রাদিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি এসব কথা বলছো কেন আপু? রাদিয়া আরও হাসলো, কারণ তুমি লজ্জা পাচ্ছ, আর সেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। নিজুমের কিচ্ছু বলো না, আয়নার সামনে বসে চুপচাপ নিজের প্রতিবিম্বকে দেখছে। তাকে আজ নীল জামদানিতে মোড়া এক অনিচ্ছুক কিন্তু অদ্ভুতভাবে এক সৌন্দর্য যেন তাকে আষ্টে পৃষ্টে করেছে। শাড়ি কখনো পরা হয়নি তার। হঠাৎ নিচে গাড়ির শব্দে ভেসে এলো। রাধিয়া জানালা দিয়ে উঁকি মেরে বলো, ওই রে মেহেরা ভাই ফিরেছে। নিজুমের বুকের ভেতরটা হঠাৎ কেমন থমকে গেল। সে কিছু না বলে আয়না থেকে চোখ সরিয়ে নিল। ঘুমটা আবার পিছলিয়ে পড়ল মাথা থেকে, কিন্তু এবার সে তুলল না। মনে হলো সকালের কথা ভাবতেই আপনা আপনি দুই গালে হাত চলে গেল নিঝুমের। মেহেরাব বাড়ি ফিরতে তার মা ছুটে বেরিয়ে এলো। মেহরাব এক মুহূর্ত মায়ের মুখের দিকে তাকিয়ে রইল, তারপর কোনো কিছু না বলে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠে গেল। মালিহা, যে তখন বসার ঘরের পাশে দাঁড়িয়েছিল, নিঃশব্দে সব দেখেছিল। তার চোখে সেই পুরোনো দিনের ছায়া, যখন মেহরাবের হাসি ছিল প্রাণবন্ত, কথায় ছিল উল্লাস। আজ তার মধ্যে এক অজানা শীতলতা। ঘড়ি কাটায় সন্ধ্যা 7টা ছুঁই ছুঁই। বাইরে গাড়ির শব্দে ঘর কেঁপে উঠল। রাতে জানালা দিয়ে উঁকি মেরে চিৎকার করে উঠল, এই এলো মিহির ভাই, আর সাথে ফুপু, দেখি সীমান্ত এসেছে। নিজেও একটু নড়াচড়ে উঠল রাজিয়ার কথা শুনে। রাজিয়া ফিরে তাকিয়ে বলল, তুমি যেও না বাইরে নিঝুম, এই ঘরে থাকো, আমি যাচ্ছি, দেখো আসি। বলে তাড়াহুড়া করে বেরিয়ে গেল রাদিয়া। দরজার পাশে একা দাঁড়িয়ে রইল নিঝুম। ঘড়ির কাঁটায় 7টা বাজতেই বাইরে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো দুবার। রাজের চমকে জানলার ঠাই খুলে নিচে তাকালো। গাড়ির দরজা খুলেই নামছে মিহির, তার পিছনে বড় বাবু, আর ঠিক তার পাশে এক তরুণ লম্বা গঠনের ফর্সা, দেখতে হবে নাম সীমান্ত। সীমান্ত মেহেরাবের 2 বছরের ছোট। দৃশ্যটা দেখে রাজের নিঝুমের দিকে ঘুরে কপাল কুঁচকে
ঠোঁটকে নাটকীয় ভঙ্গিতে বলল, ওই এলো এক ঝড়। ভাবি, সাবধানে থেকো, এই বাড়ির বাতাস আজ কেমন জানি গরম হয়ে উঠবে। নিজুম অবাক হয়ে বলল, কি এরা? রাতের শাড়ির আসল কাজে গুজে হেসে বলল, এরপর ফুবু, ওই যে দেখতো ফর্সা করে ছেলেটা, ওই সীমান্ত ভাই। তারপর হঠাৎ তুলে দিল আর বলে উঠল, আমি কিন্তু যাচ্ছি, তুমি রুমে থাকবে কিন্তু। বলে এটা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। নিজম চুপ করে দাঁড়িয়ে রইল, জানালা বেলে তাকিয়ে দেখলো তার ফুপুর বাড়ির ভিতরে ঢুকেছেন। সীমান্ত তখন গাড়ির দরজা বন্ধ করছে। তার মুখের দিকে ঠিক মতো তাকানো গেল না, উল্টো পাশ তাকায়। ফিরে সে মেয়েরা বেলকনিতে এসে দাঁড়ালো। রাতের বাতাসে হালকা শীত শীত ভাব, চারপাশে নিস্তব্ধ, চাঁদের আলোয় ঝলমল করছে পুরো আকাশ। হাতে ফোন নিয়ে কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে আছে। এক নাম্বারে কল দিল। ওপাশ থেকে কল ধরতে মেহরাবকে কিছু বলল। তা শুনে মেহরাবের চোখে হঠাৎ এক প্রশান্তি ছড়িয়ে পড়ল। ঠোঁটের কোণে সূক্ষ্ম এক হাসি ফুটে উঠল, যেন অনেক দিন পর কারো কাছ থেকে খবর পেয়েছে। সে যে খবর আছে ভেতর থেকে নাড়া দিল। ভেতরে এনে দিল এক শান্ত ঝড়। নরম কণ্ঠে বলল সে, থ্যাঙ্কস, বাট এত দেরিতে খবর দেওয়ার জন্য শান্তি তুমি অবশ্যই পাবে, বুঝলে? বলার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। চাঁদের আলোয় তার মুখটা এক মুহূর্ত কঠিন হয়ে গেল, যেন হাসির আড়ালে চাপা রইল শত অগোচরে কষ্টের ছায়া। আকাশের পানে চেয়ে মুক্ত নয়নে মেহেরা বিড়বিড়িয়ে বলে উঠল, অনন্তকাল ধরে অন্ধকার গর্ভের মতো স্মৃতির মাঝে খুঁজে ফিরেছি তাকে, আর তারই ছায়ার প্রত্যয় আমার চোখে এসে মিলল আজ। বাস্তবতার মিলনে আমি সেই অমূল্য মুহূর্তটি ছুঁয়ে ফেলছি, যা চিরদিন এই মেহরাবের হৃদয়কে আলোকিত করবে, বলে সূক্ষ্ম হাসি দিল মেহরাব। নিজুমকে রাজিয়ে টেনে এনে সোফায় বসিয়ে দিয়েছে। ঘরে যেন এক অদ্ভুত নীরবতা, যার ভিতরে লুকিয়ে আছে অজানা অস্বস্তি। মেহরাবের দুই ফুফু সাহেল আর সীমান্ত নিঝুমের সামনে বসে আছে। প্রায় কয়েক মিনিট ধরে তাকে দেখছে, হেসে হেসে আর করছে কিছু প্রশ্ন। সব কিছু মিলিয়ে নিঝুমের মনে হচ্ছে যেন তাকে দেখতে এসেছে নতুন করে বিয়ে দেওয়ার জন্যই। সবার দৃষ্টি যেন তার উপরেই এখন, যা তার আত্মার ভেতরে ঢুকে পড়েছে যেন ভয়ে। সেই দৃষ্টির ভয়ে নিঝুমের আঙুল দিয়ে আঁচল শক্ত করে ধরেছে, মুখে হাসি রাখার চেষ্টা করেছে, কিন্তু বুকের ভেতর হাসপাত যেন বেড়েই চলেছে। মালিহা পাশে বসে নিশ্চুপ, শুধু রিজওয়ান নেই, শিওরিল ভালো না থাকায় শুয়ে পড়েছে। বলে গেছে ঘুম থেকে উঠলে বোনেদের সাথে দেখা করব। এইদিকে নিঝুমের অস্বস্তি যেন সীমান্তের দৃষ্টিতে আরও বেড়ে যায়। ছেলেটি সুদর্শন যুবক হলেও চোখ দুটিতে এমন এক দৃষ্টি যা অস্বস্তিকরভাবে স্থির। নিঝুমের তার নজর একটু ভালো লাগেনি, কারণ সীমান্ত গভীর কাপে মুখ ডুবিয়ে চুমুক দিচ্ছে আর তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। বসার ঘরে কথোপকথনের ভেতর দিয়ে হঠাৎ সিঁড়ি বেয়ে নামছে মেহরাব। পরনে একটা ট্রাউজার আর কালো শার্ট, হাঁটা গুটিয়ে কুইন পর্যন্ত তুলে রেখেছে, দুই হাত পকেটে, মুখটা গম্ভীরতা বজায় রাখা নামছে। তাকে নামতে দেখে নিঝুম ভয়ে ধরপড়িয়ে উঠল, কিন্তু চোখ তুলল না। ওই দিনের দুই চড়ের ব্যথা যে কি নিদারুণ, আবার যদি হুট করে রেগে গিয়ে কিছু বলে বসে কিংবা চোর মারে, তাই চুপচাপ নিজের দিকে তাকিয়ে রইল। মেহরাব নিচে এসে বড় ফুপুকে সালাম দিল। ফুপু হেসে উত্তর দিলেন, তারপর বললেন, মেহরাব, বউটা তো বেশ মিষ্টি, পছন্দ হয়েছে তো তোমার? মেহরাব মুখে হাসি নেই, কথা ঘোরানোর জন্য নির্লিপ্ত গলায় জিজ্ঞেস করলো, ফুপা আসেনি কেন? বড় ফুপু শান্তিতে হাসতে হাসতে বলেন, তোর ফুপার তো কাজ আছে রে, বলেছি একদিন সময় করে এসে দেখা করে যাবে সবার সাথে। মেহরাব এক পলক গম্ভীর চোখে তার ফুপুর পাশে বসে থাকা সীমান্তর দিকে তাকালো। কিছু না বলে পাশের সোফায় গিয়ে বসলো মেহরাব। ফোন হাতে নিয়ে এক মনে স্ক্রল করতে লাগলো। এইদিকে সবাই নিজ মতো যখন কথোপকথনে ব্যস্ত, তার ফাঁকে সীমান্ত নিঝুমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা ভাবি, আপনি কিসে পড়েন? নিঝুম নিচু গলায় বলল, ক্লাস 9-এ। সবাই শুনে নীরব হয়ে গেল। এমনিতে তার চেহারা দেখে বোঝা যায় এখনো ছোট, তাই কেউ বাড়তি কিছু বলল না। সবাই নিজেদের গল্পে ফের মগ্ন হয়ে গেল। এরই মাঝে সীমান্ত আবার দুষ্টু চোখে নিঝুমের দিকে তাকিয়ে বলল, তুমি তো আমার চেয়েও ছোট, আমি তোমাকে নাম ধরেই ডাকবো নিঝুম। এমন হঠাৎ নাম ধরে ডাকা আর তুমি বলা শুনে নিঝুমের মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। অস্বস্তি গোপন করতে শুধু হালকা হাসলো। ঠিক তখনই মির শাওয়ার নিয়ে নিচে নামছিল।
এসে ধপ করে সোফায় বসে পড়ল। শান্তি রেগে বলে উঠলেন, এই তুই কি শান্ত হয়ে চলতে পারিস না? মিহির হেসে বলল, তুমি যদিও হও অশান্তি, তাহলে আমি তোমার পিয়ারলাল অশান্ত ডার্লিং। সবাই হেসে উঠল, শুধু মেহেরাব ছাড়া। সে তখনও ফোন চোখ রেখেই আছে। এরপর মিহির হঠাৎ নিজের দিকে তাকিয়ে বলল, এই যে ভূতরানী, রুমে যাও। বেচারি ছোট মানুষ, যাও গিয়ে একটু রেস্ট করো। মালিয়ার সঙ্গে সঙ্গে বলো, হ্যাঁ নিজুম, তুই রুমে যা। নিজুম চুপচাপ উঠে রুমের দিকে চলে গেল। তার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে রইল সীমান্ত। আর সেই দৃশ্য মেহেরাবের চোখ এড়িয়ে গেল না। এক পলক তাকিয়ে দেখলো সে সীমান্তর দিকেই। রাতে খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। আর এর মধ্যে রেজওয়ান উঠে তার বোনদের সাথে বেশ গল্পগুজব করছিল, তাই সবার রুমে চলে গেছে। রুমের ভেতর হালকা আলো। মেহেরাব আয়নার সামনে দাঁড়িয়ে আছে, মুখে অদ্ভুত এক স্থিরতা, চোখ দুটোতে শান্ত আগুন। আয়নাতে নিজের প্রতিবিম্বী দেখে সূক্ষ্ম ঠোঁট বাঁকালো। নিজের প্রতিবিম্বীর ছবি তাকিয়ে ফিসফিস করে বলল, ফুলের গন্ধ যতই মিষ্টি হোক, কাটার দর্শনও ততই গভীর। কিছুক্ষণ নীরব থেকে সে ঠোঁটে আঙুল ছুঁয়ে হাসলো হালকা। সকালে ঘুম ভাঙতে নিজুমের কানে ভেসে এলো বাইরে চেঁচামেচির শব্দ। ভোরের নামাজ পড়ে আর ঘুমায়নি, সবেমাত্র বিছানায় ঘুমাতে গিয়েছিল, আর এর মধ্যে বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ পায়। অবাক হয়ে তাড়াতাড়ি মাথায় ওড়না জড়িয়ে দরজার বাইরে বের হলো। দেখলো মিহির ভাই আর রেজওয়ান তাড়াহুড়া করে বড় ফুপুর সঙ্গে সদর দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু কেন, কিছুই বুঝতে পারল না। সদর দরজায় দাঁড়িয়ে থাকা মালিহা আর রাদিয়ার কাছে ছুটে গিয়ে নিজম জিজ্ঞেস করলো, কি হয়েছে, সবাই কোথায় যাচ্ছে আম্মু? মালিহা কাপা গলায় বলল, কি যে হয়ে গেল এক রাতের মধ্যে। থাক মা, তুই সব জানতে চাস না, ভয় পাবি। আজ তোর স্কুলের প্রথম দিন, গিয়ে সব রেডি কর, ড্রাইভার কাকা তোকে দিয়ে আসবে। বলি মেয়েরা নিজের রুমে চলে গেল। নিজম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রাদিয়া তখন পাশে। নিজম রাদিয়াকে দেখতেই তড়িঘড়ি করে তার হাত ধরে জোরমূলক জিজ্ঞেস করলো, বলো না, কি হলো আপু প্লিজ? রাদিয়া একটু থেমে নিচু স্বরে বলল, আর বলো না ভাবি, সীমান্ত ভাই সকালে রেগুলার জগিং করার অভ্যাস, আজ ওঠেনি। খুবই ভেবেছিল ক্লান্ত, কালকে জগিং করে এত পথ এসেছে, তাই হয়তো ঘুমাচ্ছে। কিন্তু যখন রুমে গিয়ে দেখতে গেলেন। রাদের কথা শুনে নিজুমের চোখ বড় হয়ে গেল, গলায় আতঙ্ক মেশানো কৌতূহল। তারপর কি হয়েছে আপু? রাধে একবার চারোদিকে তাকিয়ে নিচু স্বরে বলো, ফুপি গিয়ে দেখে সীমান্ত ভাই বিছানার পাশে মেঝেতে উল্টো হয়ে পড়ে আছে, মুখের নিচে ভাঙা গ্লাসের টুকরো ছড়িয়ে ছিঁড়ে, আর চারপাশে ফুলের রক্ত ছড়িয়ে আছে। সেই দৃশ্য দেখে ফুপি চিৎকার করে উঠেন। তখনই মিহির ভাই, বাবা আর মেহেরা ভাই দৌড়ে যান রুমে। তারা ধরাধরি করে যখন উল্টো দেয় সীমান্ত ভাইকে, রাধিয়া কাঁপা গলায় থামলো এক মুহূর্ত, তারপর নিচু গলায় বলো, তখন দেখা যায় সীমান্ত ভাইয়ের দু চোখের ভেতরে গ্লাসের কাছের টুকরো একদম গেঁথে গেছে, রক্তে ভেসে যাচ্ছে মুখটা, কোনো প্রকার সারা শব্দ নেই। তাই দ্রুত হসপিটালে নিয়ে গেল। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। নিজুমের ঠোঁট ফাঁক হয়ে রইল, কিন্তু বলার ভাষা হারিয়ে ফেল সে। তার হাত কাঁপছে, আতঙ্কে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। মনে হচ্ছে যেন চারপাশের সব শব্দ থেমে গেছে। নিজুম চট করে বলে উঠল, যখন পড়েছিল নিশ্চয়ই চিৎকার করেছিল, আওয়াজ পাইনি? রাধে একদম স্থির গলায় উত্তর দিল, না, আওয়াজ তো পাইনি। তা বলে রাধে হতাশার একটা দীর্ঘশ্বাস ফেললো। তারপর ধীরে বলো, তুমি রুমে যাও, এসব নিয়ে আর ভেবো না ভাবি। রাধের কণ্ঠে ভেতরকার ক্লান্তি, অদ্ভুত একটা শূন্যতা যেন নিজুমকে ছুঁয়ে গেল। তার বুকটা কেমন ভার হয়ে গেল। বেচারা আসতে না আসতেই এমন দুর্ঘটনা, মনে মনে বলল নিঝুম। চুপচাপ দরজা দেখে হাঁটতে হাঁটতে রুমে ফিরে গেল। আর বাইরে তখন নিস্তব্ধতা জুড়ে ছিল। হাসপাতালের কেবিনের সামনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সবাই। শান্তি মুখবর্তী, অশ্রু আর কাবা কণ্ঠে প্রায় 1 ঘন্টা ধরে কান্না করছে। একটা মায়ের অশ্রু যার আর কোনো সীমা নেই। মিহির আর রিজওয়ানের পাশে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মায়ের হৃদয় কি আর যুক্তির ভাষা বোঝে? এদিকে মেহেরা বারবার ডাক্তারের সাথে কথা বলছে, মুখে উদ্বিগ্ন আর গম্ভীরতা। কিছুক্ষণ পর কেবিনের দরজা খুলে বেরিয়ে এলো ইভান। ইভান এই হাসপাতালের সিনিয়র ডাক্তার অধীনে কাজ করে। তার চোখে যেন কিছুটা ভারী ভীরতা। মেহরাবের সাথে ইভানের পরিচয় হয়েছে কিছুক্ষণ আগেই, কারণ মেহরাব জানতো ঐশীর ভাই একজন ডাক্তার। বিষয়টা জানতে সে ফোন দিয়েছিল ঐশীকে, আর ঐশী তৎক্ষণাৎ তার ভাইকে পাঠিয়ে দেয়।
ইভান ধীরে ধীরে রেজওয়ান আর মেহরাবের দিকে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, পেশেন্টের চোখ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার দৃষ্টি আর ফেরানো সম্ভব নয়। সরি। এক মুহূর্তে যেন চারপাশটা স্তব্ধ হয়ে গেল, যেন শব্দহীন এক চিৎকার ছড়িয়ে পড়ল দেওয়ালের গায়ে গায়ে। শান্তি হঠাৎ করে বুকে চাপড়ে কেঁদে উঠল। আজ আমার ছেলেটার চোখ নাই রে আল্লাহ, চোখ নাই। আমার ছেলে এত বড় সর্বনাশ হয়ে গেল। আমার ছেলে পৃথিবীর আলো দেখবে কেমনে? রেজওয়ান মাথা নিচু করে বসে পড়ল। মিহিরও অসাধ্য নিয়ে তাকালো আর ফুপুর দিকে। ইভান একটু থেমে মেহরাবের দিকে তাকিয়ে ইশারা করলো, চলুন, কিছু ডকুমেন্ট সাইন করতে হবে। মেহরাব নিঃশব্দে মাথা নাড়ল। তারপর ইভানের সাথে হেঁটে গেল করিডোরের শেষ প্রান্তে। আর এইদিকে কেবিনের সামনে, যেখানে হাসপাতালের সাদা দেওয়ালের নিচে জমে থাকা আলোর ছায়ার ভেতরে নিঃশব্দ হয়ে যাচ্ছিল এক মায়ের পৃথিবী। দেওয়ান বাড়ি। সীমান্তর কথা বাড়িতে জানিয়েছে। তা শুনে নিজুমের বেশ খারাপ লাগলো। মনটা এক অদ্ভুত শূন্যতায় ভরে গেল তার। স্কুলে যাওয়ার জন্য মালিহা একাধিকবার বলেছে, কিন্তু নিজুম জেদ করেই গেছে, যাবে না বলেছে। এই অবস্থায় পড়াশোনার কথা মাথায় আসছে না আম্মু। বাড়িতে এমন পরিস্থিতি। মালিহাও আর কিছু বলেনি। হাসপাতাল থেকে খবর এসেছে সীমান্তকে অত্যন্ত 3 দিন ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে। মালিহা তাই সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত। রান্না করেছে হালকা খাবার নিয়ে যাবে হাসপাতালে। মাঝে মাঝে হাঁপ ছেড়ে নিচ্ছে, মুখে ক্লান্তি রেখায় স্পষ্ট। সকাল ঠিক 9টা বাজতে সদর দরজার কাছে গাড়ির হর্ন বেজে উঠল। রান্নাঘর থেকে মালিহা গ্যাস বন্ধ করে জানালার পর্দা সরিয়ে তাকালো। আর বসার ঘরে বসে থাকা নিজুম আর রাধিয়া দুজনেই স্ফূর্তভাবে দরজার দিকে তাকালো। মেহরাব ঢুকলো। গাঢ় ধূসর শার্টের একটা মুখটা বারবারের মতো একেবারে গম্ভীর। চোখে কোনো ক্লান্তি নেই, কিন্তু এক অদ্ভুত স্থিরতা আছে, যেন ভেতরে কিছু ভীষণ জ্বলছে অথচ মুখে প্রকাশ করছে না। সে একবার নিজমের দিকে তাকালো। সেই দৃষ্টি ঠান্ডা অথচ কেমন যেন ছুরির মতো ধারালো। রাধিয়া কিছু বলতে যাবে, তার আগে মেহরাব ধীরে ধীরে বলল, এই বেয়াদব মেয়ে, তোমাকে কি এখানে বসে থাকার জন্য এনেছে আমার মা? স্কুলে যাও। কথাটা এমন জোরে, এমন কঠিন ভঙ্গিতে বেরিয়ে এলো যে নিঝুম মুহূর্তে কেঁপে উঠল। তার হাতে ধরা ওড়নাটা আগলা হয়ে গেল। চোখের কোণে জমে উঠল অচেনা জল। রুমের বাতাসটা হঠাৎ ভারী হয়ে উঠল, যেন চারপাশের নীরবতা তার কণ্ঠের ভার সইতেই পারছে না। শব্দে পেয়ে রান্নাঘর থেকে মালিয়া ছুটে এলো, তার মুখে উদ্বিগ্নের ছায়া। মেহেরাব, ওকে কিছু বলিস না, আমি ওকে যেতে দিইনি, ক্লান্ত কণ্ঠে বলল মালিহা। কিন্তু মেহেরাব কোনো কথা শুনল না। চোখ লাল, রাগের রেখা মুখে, অনমনীয় ভাব। গলা নামিয়ে বলল, স্কুলে যাবে, এটাই শেষ কথা।